প্রিয় শিশু সদনের ছাত্রছাত্রীরা, আজকে দেখো আমাদের আলোচনা হবে তরলের বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র। আগের দিনে আমরা তরলের বাষ্পচাপ ব্যাপারটা কি আলোচনা করেছি, আজকে সেই সংক্রান্ত রাউল্টের সূত্র আলোচনা হবে। তো রাউল্টের সূত্র অনুসারে, রাউল্টের সূত্রে যেটা বিবৃতি, আমি এক্স্যাক্টলি বিবৃতিটা লিখছি না, আগে বলছি শোনো, যে স্থির উষ্ণতায় কোনো কঠিন অনুদ্বায়ী দ্রাবে দ্রবণের বাষ্পচাপ দ্রবণে দ্রাবকের মোল ভগ্নাংশ এবং বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের গুণফলের সমান। আগের দিনে আমরা বলেছিলাম যে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ বেশি হয় আর দ্রবণের বাষ্পচাপ কম হয়, কঠিন অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপ কম হয়। তো সেই সংক্রান্ত এই সূত্রটা উনি বলছেন, স্থির উষ্ণতায় কোনো কঠিন অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপ দ্রবণে উপস্থিত দ্রাবকের মোল ভগ্নাংশ এবং বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের গুণফলের সঙ্গে সমান। অর্থাৎ দ্রবণের বাষ্পচাপ সমান দ্রাবকের মোল ভগ্নাংশ ইন্টু বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। বিবৃতিটা আমি আর লিখলাম না, বিবৃতির যেটা মূল বিষয় বক্তব্য সেটা হচ্ছে এইটা। এখন আমরা দ্রবণের বাষ্পচাপটাকে দ্রবণের বাষ্পচাপকে পি ধরা হয়, পি সমান দ্রাবকের মোল ভগ্নাংশকে x1 ধরা হয় আর বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপকে p0 ধরা হয়। এগুলো মোটামুটি কনভেনশনাল আর কি। এই 0 স্ট্যান্ডস ফর বিশুদ্ধ অবস্থা। আর মোল ভগ্নাংশের ক্ষেত্রে আমরা আগে বলেছি যে সাবস্ক্রিপ্টে 1 কার ক্ষেত্রে দেওয়া হয়, দ্রাবকের ক্ষেত্রে দেওয়া হয়। তাহলে এটা গেল রাউল্ট সূত্রের একটা গাণিতিক রূপ। বিবৃতিটা মুখস্থ করতে হবে আর এই গাণিতিক রূপটা সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। এখন দেখো এখানে বা যখন x1 এর মান 0 হবে, যখন x1 এর মান 0 মানে কি, দ্রাবকের মোল ভগ্নাংশ 0, তখন p0। দ্রাবকের মোল ভগ্নাংশ 0 মানে দ্রাবক নেই। দ্রাবক যদি না থাকে তাহলে কোনো বাষ্প হবে না, কারণ দ্রাবকটা তো অনুদ্বায়ী, ফলে সেই দ্রবণের কোনো বাষ্পচাপ থাকবে না, সেই জন্য p0 হয়ে যাচ্ছে। আর যখন x1 এর মানটা 1 হবে, তার মানে শুধুই দ্রাবক আছে, দ্রাব নেই, সেক্ষেত্রে p সমান কি হয়ে যাবে, p0। অর্থাৎ দ্রবণের বাষ্পচাপ মানে তখন বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ হয়ে যাবে। সুতরাং আমরা দেখছি যে এই 0 থেকে 1 মোল ভগ্নাংশ সীমার মধ্যে এই দ্রবণের বাষ্পচাপটা 0 থেকে p0 এর মধ্যে হবে। তাহলে একটা লেখচিত্র আমরা যদি অঙ্কন করি, লেখচিত্র y অক্ষ বরাবর বাষ্পচাপ আর x অক্ষ বরাবর মোল ভগ্নাংশ, দ্রাবকের মোল ভগ্নাংশ। দ্রাবকের মোল ভগ্নাংশ যেটা x1, এটা যদি প্লট করা হয়, দেখা যাচ্ছে একটু উপরে করে দাও, এদিকে বাষ্পচাপ আর এদিকে x1 ধর, প্লট করলাম। x1 এর মান এখানে 0 আর এখানে 1।
বাঁদিকে একেবারে গোড়াতে x1 এর মান 0 আর এখানে 1, তাহলে এই যে সমীকরণের সরলরেখা, এটা তো y = mx আকারে আছে, y = mx, তাহলে এর লেখচিত্রটা হবে এইরকম। এবার এইখান থেকে যদি আমি এটাকে যদি এখানে জুড়ে দিই, তাহলে এইখানে যে বাষ্পচাপটা হচ্ছে এটা হচ্ছে P0, অর্থাৎ x1 এর মান যখন 1 তখন বাষ্পচাপ P0, দ্রবণের বাষ্পচাপ P0, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। x1 এর মান যখন 0 তখন কোনো বাষ্পচাপ নেই, অর্থাৎ দ্রাবক নেই। তাহলে রাউল সূত্রের বিবৃতিটা করতে হবে, তার সঙ্গে তার গাণিতিক রূপ এবং লেখচিত্র। তো এখন এই রাউল্টের সূত্রটা, এটা হেনরি সূত্রেরই একটা রূপ আমরা প্রমাণ করতে পারি। রাউল সূত্র হেনরি সূত্রের একটি রূপ। সেটা কি করে প্রমাণ করা যাবে? দেখো, রাউল সূত্রে, হেনরি সূত্রে আমরা কি ফর্মুলা পেয়েছিলাম? হেনরি সূত্রের ফর্মুলা ছিল P = KH × X, এটা হেনরি সূত্র। হেনরি সূত্রে বলা হয়েছিল যে দ্রবীভূত গ্যাসের দ্রাব্যতা x, এটা তরলের উপর স্থিত তরলের সঙ্গে সাম্যাবস্থায় থাকা গ্যাসের চাপের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ P = KH × X ছিল এটা। তো এটা গ্যাসের দ্রাব্যতা আর এটা গ্যাসের চাপ। তো দ্রাব্যতাটাকে আমরা মোল ভগ্নাংশ দিয়ে প্রকাশ করেছি। তো এখানে x সমান যদি 0 হয়, x 0 হলে P সমান কি হবে? 0। আর x যদি 1 হয় তখন P সমান হবে KH। x সমান 1 মানে ওই গ্যাসের মোল ভগ্নাংশ 1 মানে সেখানে শুধুই গ্যাস আছে, কোনো দ্রাবক নেই, সেটা বিশুদ্ধ অবস্থা। সেই বিশুদ্ধ অবস্থায় আমরা P কে ধরি P0। P সমান P0 হয়, therefore P0 সমান হয়ে যাচ্ছে KH। এটা হলো দ্রাবের বিশুদ্ধ অবস্থা। তো তাহলে আমরা যখন x এর মান যখন 1 হয় তখন দ্রাবটা বিশুদ্ধ অবস্থায় চলে গেল। সেই অবস্থায় আমরা সমীকরণটা কি লিখতে পারি? P সমান, অর্থাৎ বিশুদ্ধ দ্রাবের ক্ষেত্রে P সমান KH এর মানটা P0 হয়ে যাবে, P0 × X, এটা লেখে। এটা বিশুদ্ধ দ্রাবের মোল ভগ্নাংশ, মানে দ্রাবের মোল ভগ্নাংশ x, আর এটা বিশুদ্ধ দ্রাবের বাষ্পচাপ, আর এটা দ্রবণের বাষ্পচাপ। তো এটাকে অনেক বইতে এখানে xb করা আছে, PB সমান KH × XB করা আছে, এইভাবে সেভাবে করা যেতে পারে। হ্যাঁ, বিকল্প হিসেবে দেখো, বিকল্প হিসেবে আমরা যেহেতু দ্রাবের ক্ষেত্রে 2 বা A B দুটো যদি উপাদান ধরে নিই দ্রবণের, তাহলে এটা যদি দ্রাবক হয়, বিটা হচ্ছে দ্রাবক, সেক্ষেত্রে B এখানে ইউজ করা হয়েছে বইতে। তো বিষয়টা একই,
মূল বিষয় হচ্ছে আমাদেরকে দেখাতে হবে এই KH এর জায়গাতে চলে আসছে P0। তো সেটা কখন আসবে? যখন বিশুদ্ধ অবস্থায় আসবে। তো বিশুদ্ধ অবস্থায় কখন আসবে? যখন শুধুমাত্র গ্যাস থাকবে, দ্রাবক থাকবে না, সেটা দ্রাবের বিশুদ্ধ অবস্থা হবে। তো সেখানে P সমান P0 হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি, এটা অ্যাকচুয়ালি দেখো আমাদের রাউল্টের সূত্র, যেখানে বলা হয়েছে দ্রবণের বাষ্পচাপটা বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ ইন্টু দ্রাবকের মোল ভগ্নাংশের সমান। তো যাই, এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় নয়, রাউল্টের সূত্রটা ইম্পর্টেন্ট বিষয়। এখন আমরা যদি দ্রাব এবং দ্রাবক উভয় উদ্বায়ী হয়, যদি দ্রাব ও দ্রাবক উভয়ই উদ্বায়ী হয়, তাহলে কি হবে? তাহলে রাউল্টের সূত্র প্রযোজ্য হবে, এবং সেখানে দুটো উপাদানের ক্ষেত্রে আমরা রাউল্টের সূত্রকে প্রয়োগ করব। সেক্ষেত্রে আমরা P1 সমান লিখব x1 ইন্টু P10, P2 সমান লিখব x2 ইন্টু P20। P1টা কি? P1 হচ্ছে দ্রাবকের ক্ষেত্রে দ্রাবকের বাষ্পচাপ, P2টা হলো দ্রাবের বাষ্পচাপ, x1 হলো দ্রাবকের মোল ভগ্নাংশ, আর x2 হলো দ্রাবের মোল ভগ্নাংশ। P10 হলো বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, আর P20 হলো বিশুদ্ধ দ্রাবের বাষ্পচাপ। যেহেতু এখানে দ্রাব এবং দ্রাবক উভয় উদ্বায়ী, আমাদেরকে দুটোকেই ধরতে হচ্ছে। তো তাহলে যখন দ্রবণে দ্রাব আছে এবং দ্রাবক দুজনই উদ্বায়ী, সেক্ষেত্রে এখানে যে বাষ্পটা হবে, এখানে যে বাষ্প হবে সেই বাষ্পে দুজনেই থাকবে। আগে কি হচ্ছিল? দ্রাবটা অনুদ্বায়ী ছিল, বাষ্পে তার কোনো অবদান ছিল না, বাষ্পে শুধু দ্রাবক থাকবে। এখন দুজনেই থাকবে, ফলে এই যে বাষ্পচাপ এখানে হবে সেটা তাতে দুজনেরই অবদান থাকবে। তো সেক্ষেত্রে একজনের বাষ্পচাপকে ধরা হয়েছে P1, আর একজনের ধরা হয়েছে P2। যে দ্রাবক তার P1 আর যে দ্রাবক তার P2। এবার এই বাষ্পচাপের ফর্মুলা হচ্ছে এটা। সেখানে P10 গুলো বিশুদ্ধ অবস্থার বাষ্পচাপ, শুধু দ্রাবক যদি থাকতো তার বাষ্পচাপ এটা, শুধু দ্রাব যদি হতো তার বাষ্পচাপ এটা। তো তাহলে দ্রবণের এবার P হচ্ছে P সমান, যদি দ্রবণের বাষ্পচাপ বড় P হয়, তারপর P সমান P1 প্লাস P2। এটা ডাল্টনের অংশচাপ সূত্র অনুসারে আমরা পাচ্ছি। এখানে যে দুজনেরই বাষ্প আছে, দুজনের যে চাপ বাষ্পচাপ সেটাকে আমরা অংশচাপ বলবো। সে একটা P1, এটা কিন্তু অংশচাপ। একজন থাকলে অংশ কথাটা ইউজ হয় না, কিন্তু যখন দুজন থাকবে তখন অংশচাপ কথাটা ইউজ হবে, এটা অংশচাপ। তাহলে দুটো অংশচাপ মিলে মোট চাপ হবে। তাহলে দ্রবণের বাষ্পচাপ হবে দ্রাবকের অংশচাপ প্লাস দ্রাবের অংশচাপ। এই দুটো বাষ্পচাপের অংশচাপ, এদের সমষ্টি সমান হবে x1 P10 প্লাস x2 P20।
তাহলে যদি দ্রাব এবং দ্রাবক উভয়ই উদ্বায়ী হয় সেক্ষেত্রে আমরা দ্রবণের বাষ্পচাপের যে ফর্মুলা পাচ্ছি সেটা হলো এটা। এখন এই যে বাষ্পটা আছে, এই বাষ্পে দুজন আছে। এখন দ্রবণেতে এদের মোল ভগ্নাংশ আমরা পড়লাম x1 আর x2। বাষ্পের মধ্যে এদের মোল ভগ্নাংশ কত হবে? বাষ্পে দ্রাবক ও দ্রাবের মোল ভগ্নাংশ যথাক্রমে y1 এবং y2 হলে, একজনের ধরে নিচ্ছি y1 অর্থাৎ দ্রাবকের ধরে নিচ্ছি y1 এবং দ্রাবের ধরে নিচ্ছি y2, তাহলে y1 সমান হবে p1/p আর y2 সমান হবে p2/p। এটা ফর্মুলা, যেখানে p1টা হচ্ছে এই বাষ্পে উপস্থিত দ্রাবকের অংশচাপ আর পিটা মোট চাপ, আর p2টা হলো এই বাষ্পে উপস্থিত দ্রাবের অংশচাপ, p হলো মোট চাপ। তো তাহলে দুটো ক্ষেত্রে আমরা রাউল্টের সূত্র পেলাম, একটা যদি দ্রাবক কঠিন অনুদ্বায়ী হয় তার ক্ষেত্রে, আর একটা হলো যদি দ্রাবক উদ্বায়ী হয় সেক্ষেত্রে। এখন আগেরটা লেখচিত্র তো আমরা পেলাম, এখন এই লেখচিত্র কি হবে? লেখচিত্র এখানে মোট আমরা তিনটে সমীকরণ পাচ্ছি। লেখচিত্র তিনটে সমীকরণ পাচ্ছি। একটা হচ্ছে p1 সমান x1 p1 0, p2 সমান x2 p2 0, আর p সমান x1 p1 0 প্লাস x2 p2 0। তো তাহলে লেখচিত্র যদি আমরা অঙ্কন করি, আগের মতো এই অক্ষ বরাবর বাষ্পচাপ আর এই অক্ষ বরাবর মোল ভগ্নাংশ। এখন যেহেতু দুজনই উদ্বায়ী, দুজনের ক্ষেত্রে আমাদের ধরতে হবে, এখানে দেখো এখানে x1 সমান 0 অর্থাৎ দ্রাবকের মোল ভগ্নাংশ 0, তাহলে দ্রাবের মোল ভগ্নাংশ 1 হবে, কারণ দুজনের সমষ্টিতে 1 হয়, একজন যদি 0 হয় অপরজন 1 হবে। আর এই মাথায় x1টা 1 আর x2টা 0। আগে আমাদের x2 ছিল না, শুধু x1 ছিল, যেহেতু x2 অনুদ্বায়ী ছিল তার প্রয়োজন হয়নি, কিন্তু এখন যেহেতু উদ্বায়ী তাহলে এর ক্ষেত্রে আমাদের এখানে ধরতে হবে। তাহলে দেখো আগে যে লেখচিত্রটা পেয়েছিলাম এইরকম, এখানে ছিল p1 0, আগে শুধু p0 লিখেছিলাম, এখন p1 0 লিখতে হবে। এটা দ্রাবকের, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। আর তাহলে এই সমীকরণটার জন্য, এটা এই সমীকরণের জন্য হলো p1 সমান x1 p1 0। তাহলে এই সমীকরণের লেখচিত্র হবে এইরকম, p2 সমান x2 p2 0, এই পয়েন্টটা হবে p2 0। তাহলে এই সমীকরণের লেখচিত্র কি হবে? এই সমীকরণটা কোন কোন বিন্দু দিয়ে যাবে? এটা একটা স্ট্রেট লাইন হবে, কোন কোন বিন্দু দিয়ে যাবে সেটা আমাদের বের করতে গেলে এখানে x1 এর মানে এই পয়েন্টে দেখো কি কি দাঁড়াচ্ছে সমীকরণটা। এখানে যদি আমি x1 এর মান 0 বসাই আর x2 এর মান 1 বসাই, তাহলে এই পার্টটা থাকছে না, এটা 1 হয়ে যাচ্ছে, p সমান p2 0। আবার এই পয়েন্টে p সমান p1 0 হয়ে যাবে। তার মানে এই লেখচিত্রটা p2 0 থেকে p1 0 এর মধ্যে যাবে। তাহলে p সমান x1 p1 0 প্লাস x2 তাহলে দ্রাব এবং দ্রাবক উভয়ই যদি উদ্বায়ী হয় সেক্ষেত্রে আমরা রাউল্টের সূত্রের লেখচিত্রটা এরকম পাবো। তো এটার
ক্ষেত্রে তারা আমাদের কি পড়তে হবে? বিবৃতি পড়তে হবে। দ্রাব্য এবং দ্রাবক উভয়ই যদি উদ্বায়ী হয় সেক্ষেত্রে রাউল্টের সূত্রটা কিরকম হবে? সূত্রের বিবৃতিটা আগের মতোই হবে, একটু শুধু পাল্টে যাবে যে কোনো দ্রবণে দ্রাব্য এবং দ্রাবক উভয়ই যদি উদ্বায়ী হয় সেক্ষেত্রে যে কোনো একটি উপাদানের বাষ্পচাপ ওই উপাদানের মোল ভগ্নাংশ এবং বিশুদ্ধ অবস্থার বাষ্পচাপের গুণফলের সঙ্গে সমান হবে। অর্থাৎ এইটাকে তখন আমরা একটা উপাদান হিসেবে বলবো, এটাকে একটা উপাদান হিসেবে বলবো। আগে শুধু একজনের ক্ষেত্রে বলা হচ্ছিল, দ্রাব্য ছিল না, এখন দুজনের ক্ষেত্রে বলতে হবে, তাহলে উপাদান হিসেবে বলতে হবে। যে কোনো একটি উপাদানের বাষ্পচাপ তার মোল ভগ্নাংশ এবং তার বিশুদ্ধ অবস্থার বাষ্পচাপের গুণফলের সঙ্গে সমান, এটা বিবৃতি। তারপরে তার গাণিতিক রূপ হলো, তারপর লেখচিত্র হলো, আর এর উপর অঙ্ক করতে হবে। অঙ্কগুলো আমি পিডিএফ আকারে দিয়ে দেবো, সহজ অঙ্ক আছে এবং কিছু প্র্যাকটিস প্রবলেম দিয়ে দেওয়া হবে। আচ্ছা, তাহলে রাউল্টের সূত্র, তরলের বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র আমাদের হয়ে গেল। এবারে আমরা যেটা পড়বো সেটা হলো আদর্শ ও অনাদর্শ দ্রবণ, আইডিয়াল and non-ideal solution. Ideal and non-ideal solution. আমরা যেমন আদর্শ গ্যাস পড়েছি বা বাস্তব গ্যাস, এক্ষেত্রে আদর্শ দ্রবণ এবং অনাদর্শ দ্রবণ। আদর্শ গ্যাসের মাপকাঠি কি ছিল? পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলে কিনা। আর এখানে আমাদের মাপকাঠি কি হবে? রাউল্টের সূত্র। তাহলে আদর্শ দ্রবণ কাদের বলবো? যারা যেসব দ্রবণ সব উষ্ণতা ও গাঢ়ত্বে রাউল্ট সূত্র মেনে চলে। উদাহরণ, বেঞ্জিন ফর্মুলা দিয়ে লিখছি আমি, C6H6 প্লাস C6H5CH3, এটা টলুইন, আর এটা বেঞ্জিন। এরা দুজন মিলে যে দ্রবণ তৈরি করে সেটা আদর্শ দ্রবণ। বা CH3Br, মিথাইল ব্রোমাইড প্লাস মিথাইল আয়োডাইড, মিথাইল ব্রোমাইড আর মিথাইল আয়োডাইড, এরাও আদর্শ দ্রবণ তৈরি করে। নরমাল পেন্টেন, নরমাল হেক্সেন, এন পেন্টেন প্লাস এন হেক্সেন, এরাও আদর্শ দ্রবণ তৈরি করে। তো যাই হোক, আদর্শ দ্রবণের সংজ্ঞা আর উদাহরণ হলো। এখন এই আদর্শ দ্রবণ গঠন করতে গেলে শর্তটা কি? গঠনের শর্ত দুটো শর্ত আছে। এক নম্বর হচ্ছে যে দুজনকে মেশানো হবে তাদের অণুর আকার, আকৃতি, রাসায়নিক প্রকৃতি সমান হতে হবে। তাহলে উপাদান, অণুর আকার, আকৃতি, রাসায়নিক প্রকৃতি সমান হবে। যেমন বেঞ্জিন বা টলুইনের আকারের মধ্যে সাদৃশ্য আছে এবং তাদের রাসায়নিক প্রকৃতির মধ্যে সাদৃশ্য আছে, বা মিথাইল ব্রোমাইড, মিথাইল আয়োডাইড, এদের ধর্মের মধ্যে সাদৃশ্য আছে, আকারের মধ্যে সাদৃশ্য আছে। নরমাল পেন্টেন, নরমাল হেক্সেন, এই জন্যই এরা কি করে আদর্শ দ্রবণ তৈরি করে। আর একটা বিষয় আছে যে যদি আমরা দুটো উপাদান ধরে নিই, একটা এ আর একটা বি, তাহলে এদের মধ্যে তিন রকমের আকর্ষণ হয়। অর্থাৎ দ্রাবক
এর সঙ্গে দ্রাবকের একটা আকর্ষণ হয়, দ্রাব একটা আকর্ষণ হবে, আর দ্রাবক একটা আকর্ষণ হবে। একটা দ্রবণে 3 রকমের আকর্ষণ দেখা যায়, 3 রকমের আকর্ষণ দেখা যায়, দ্রাবক দ্রাবক, দ্রাব দ্রাব আর দ্রাবক আকর্ষণ। 3 রকমের যে আকর্ষণ, আদর্শ দ্রবণ গঠন করতে গেলে 3টা আকর্ষণকে সমান হতে হবে, 3টা আকর্ষণকে সমান হতে হবে। তার মানে এরা যখন নিজেরা ছিল নিজেদের মধ্যে, তখন যে পরিবেশ পরিস্থিতি ছিল, যখন মেশানো হচ্ছে তখনও পরিবেশ পরিস্থিতি পাল্টাচ্ছে না, একই রকম, সেই জন্য আকর্ষণগুলো সব সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ যেহেতু এদের আকারের মধ্যে সাদৃশ্য আছে, এদের রাসায়নিক প্রকৃতির মধ্যে সাদৃশ্য আছে, সেই জন্য পরিবেশটা পাল্টাচ্ছে না, তার ফলে আকর্ষণগুলো সেমই থেকে যাচ্ছে। এদের মধ্যে আকর্ষণকে এই দ্রাব এসে কোনো প্রভাবিত করছে না, বা এদের যে আকর্ষণ সে দ্রাবক দ্বারা প্রভাবিত হচ্ছে না, এই জন্য সমান। তাহলে এই যদি দুটো শর্ত মেনে চলতে পারে, তাহলে তারা আদর্শ দ্রবণ গঠন করতে পারবে। আচ্ছা, এখন আদর্শ দ্রবণের বৈশিষ্ট্য কি হবে? বৈশিষ্ট্য 1 নম্বর, রাউল সূত্র মেনে চলে। এটা আগেই বলা হয়েছে সংজ্ঞাতেই। তো রাউল সূত্র মেনে চলে মানে, যে সূত্র আমরা আগে পেয়েছি গাণিতিক রূপগুলো, P1 সমান x1 P1 0, P2 সমান x2 P2 0, আর P সমান x1 P1 0 প্লাস x2 P2 0। এই যে 3টে সমীকরণ, এই সমীকরণ তারা মেনে চলবে, অর্থাৎ তাদের ক্ষেত্রে এগুলো সব সমান হবে, এটা একটা বৈশিষ্ট্য। আচ্ছা, 2 নম্বর বৈশিষ্ট্য কি? 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে del V mixing equals to 0 হবে। del V mixing মানে তুমি এখানে দ্রাব এবং দ্রাবককে, ধরো 10 ml দ্রাবক প্লাস 10 ml দ্রাবক মেশালাম, এটা will be exactly equal to 20 ml। এটা less than 20 or greater than 20 হবে না। তো সাধারণ নিয়মে তো হয় না, 10 আর 10 তো 20 হয়। প্রশ্ন আসতে পারে 20 থেকে কম বা বেশি হতে যাবে কেন? না, দ্রবণের ক্ষেত্রে কিন্তু 20 থেকে কম বা বেশি হয়ে যায় অনেক সময়। তো যদি কম বা বেশি হয় তাহলে সে আদর্শ দ্রবণ হবে না, আর যদি এক্স্যাক্টলি 20 হয় তখন আদর্শ দ্রবণ হবে। এই কম বা বেশি হওয়ার কারণটা কি? দ্রাবের অণুগুলোর মধ্যে একটা আকর্ষণ থাকে, আর দ্রাবকের অণুগুলোর মধ্যে আকর্ষণ থাকে। যখন দুজনকে মেশানোর পর দেখা যায় যে আকর্ষণটা আরো বেড়ে গেছে, এর সঙ্গে আকর্ষণ বেড়ে গেছে, হতে পারে যে দেখা গেল এর সঙ্গে একটা হাইড্রোজেন বন্ধন হচ্ছে, তা আকর্ষণ বেড়ে যাবে, তখন ওরা কাছাকাছি চলে আসবে, আয়তন কিছুটা কমে যাবে, 20 থেকে কমে যাবে। আর যদি দেখা যায় আকর্ষণ কমে গেল, এদের মধ্যে যে আকর্ষণ ছিল তীব্র আকর্ষণ, যখন বা এদের মধ্যে যে ছিল তীব্র, যখন মিশানো হলো তখন এক অন্যটার প্রভাবে আকর্ষণ কমে গেল, তখন কিন্তু একটু দূরে সরে যাবে, তারপর আয়তনটা একটু বেড়ে যাবে, স্লাইটলি বেড়ে যাবে। তো এটা আদর্শ না হলে হয়, কিন্তু আদর্শ হতে গেলে এই কমা বাড়া চলবে না। এইটাকেই বলা হয়েছে del V mixing, মানে আয়তনে পরিবর্তন হবে না, যা মেশাবো যোগ করে যা হওয়ার তাই হবে। আর একটা বিষয় হলো del H mixing will be 0।
এইচ ডেল এইচ এটা থার্মোডাইনামিক্সের টার্ম। এইচ তে এনথালপি বলা হয়, ডেল্টা মানে পরিবর্তন, এনথালপির পরিবর্তন। এনথালপির পরিবর্তন হবে না, তার মানে আমরা দ্রবণ তৈরি যখন করি তখন কমন এক্সপিরিয়েন্স যেটা আমাদের, যে কোনো কোনো দ্রবণ গরম হয়ে যায়, কোনো কোনো দ্রবণ ঠান্ডা হয়ে যায়। যেমন সালফিউরিক অ্যাসিডকে জলে মেশালে গরম হয়ে যায়, আবার ইউরিয়াকে জলে মেশালে ঠান্ডা হয়ে যায়। তো তাপের উদ্ভব বা শোষণ হয়, কিন্তু আদর্শ দ্রবণ হতে গেলে তাপের উদ্ভব বা শোষণ হবে না। এটাকে ডেল এইচ মিক্সিং বলা হচ্ছে। তো তাপের উদ্ভব বা শোষণটা কেন হয়? কারণ হচ্ছে আকর্ষণের হেরফের হওয়ার জন্য। যদি দেখা যায়, আমরা যেমন এখানে শর্তেই বলেছিলাম যে আকর্ষণ সব সমান হবে, আকর্ষণ সমান হলে কোনো তাপের উদ্ভব বা শোষণ হবে না। কিন্তু যদি দেখা যায় আকর্ষণটা আগের থেকে বেড়ে গেছে, দ্রাবক আকর্ষণটা বেড়ে গেছে, তাহলে ওই দ্রবণটা স্থায়ী হবে, কিছু পরিমাণ শক্তি বেরিয়ে যাবে। আর যদি দেখা যায় এই আকর্ষণটা কমে গেছে দ্রাবক, তাহলে দেখা যাবে কিছু পরিমাণ শক্তির শোষণ হচ্ছে। তার মানে সেখানে ডেল এইচ জিরো হচ্ছে না মিক্সিং এর ফলে। আদর্শ দ্রবণ হতে গেলে জিরো হতে হবে। এটা তাহলে আদর্শ দ্রবণের বৈশিষ্ট্য, তিনটে বৈশিষ্ট্য। তাহলে আদর্শ দ্রবণ কাকে বলে? উদাহরণ, আদর্শ দ্রবণের গঠনের শর্ত কি, আর আদর্শ দ্রবণের সঙ্গে আদর্শ দ্রবণের বৈশিষ্ট্য। এখন আমরা যে আদর্শ গ্যাস পড়েছি, আদর্শ গ্যাসের সঙ্গে আদর্শ দ্রবণের মূল পার্থক্য কি? আদর্শ দ্রবণ ও আদর্শ গ্যাসের মূল পার্থক্য কি? এটা একটা প্রশ্ন অনেক সময় হয়, শর্ট কোশ্চেন। এমনিতে তো পার্থক্য আমরা বুঝতেই পারছি, এটা গ্যাস, এটা দ্রবণ। এ পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলে, এ রাউল্টের সূত্র মেনে চলে, এগুলো তো পার্থক্য আছেই। মূল পার্থক্য বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হলো যে আদর্শ দ্রবণে আমরা যেটা বললাম যে দ্রাবক এবং দ্রাবক আকর্ষণ সমান হবে। অর্থাৎ এখানে যে উপাদান কণাগুলো আছে তাদের মধ্যে কিন্তু আকর্ষণ আছে, আকর্ষণটা সমান। whereas কাইনেটিক থিওরি বা গ্যাসের গতীয় তত্ত্বে বলা হচ্ছে আদর্শ গ্যাসের উপাদান কণার মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই। তাহলে এখানে আকর্ষণ নেই, আর এখানে আকর্ষণ আছে, এটাই মূল পার্থক্য। ঠিক আছে, অনেক সময় শর্ট কোশ্চেনটা দেওয়া। আদর্শ দ্রবণ হয়ে গেল, এরপর অনাদর্শ দ্রবণ। অনাদর্শ দ্রবণ মানে এর উল্টো, যারা রাউল্ট সূত্র মেনে চলে না। আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, রাউল্ট সূত্র মানে না। তো মানে না মানে তাদের ক্ষেত্রে P1 not equal to x1 P1 0, P2 not equal to x2 P2 0, P not equal to x1 P1 0 plus x2 P2 0, এগুলো সব নট ইকুয়াল টু হয়ে যাবে। আগে ইকুয়াল টু ছিল আদর্শ দ্রবণের ক্ষেত্রে, ইকুয়াল টু, এখন নট ইকুয়াল টু। আচ্ছা, অনাদর্শ দ্রবণের উদাহরণ, এক নম্বর হচ্ছে আমরা ওই HNO3 প্লাস জল, ইথানল প্লাস জল, ক্লোরোফর্ম প্লাস অ্যাসিটোন, এগুলো সব অনাদর্শ। প্রায় সব দ্রবণই অনাদর্শ দ্রবণ, তার মধ্যে কিছু এক্সাম্পল দেওয়া হলো এগুলো। আর অনাদর্শ দ্রবণের বৈশিষ্ট্য এদের উল্টো। বৈশিষ্ট্য এক নম্বর যেটা, রাউল্ট সূত্র মানে না। অনাদর্শ দ্রবণের বৈশিষ্ট্য রাউল্ট সূত্র মানে না, মানে এইগুলো নট ইকুয়াল টু। আর ডেল ভি মিক্সিং নট ইকুয়াল টু 0 হবে, এটা নট ইকুয়াল টু 20 ml হবে। ডেল এইচ মিক্সিং নট ইকুয়াল টু 0। ঠিক আছে,
এর উল্টো গুলো হবে আর কি। আর আদর্শ দ্রবণ আর অনাদর্শ দ্রবণের মধ্যে পার্থক্য তাহলে এই বৈশিষ্ট্য থেকে আমরা পেয়ে যাচ্ছি, সংজ্ঞা বৈশিষ্ট্য থেকেই পেয়ে যাচ্ছি। আদর্শ দ্রবণ রাউল সূত্র মেনে চলে, মেনে চলে না। এর ক্ষেত্রে ডেল ভি মিক্সিং 0 হয়, এটা 0 হয় না। ডেল এইচ মিক্সিং 0 হয়, 0 হয় না। এই পার্থক্যগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে অনাদর্শ দ্রবণ কাকে বলে, তার বৈশিষ্ট্য, তার উদাহরণ হয়ে গেল। এখন অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে লেখচিত্রটা কিরকম হবে? অনাদর্শ দ্রবণের বাষ্পচাপ ও মোল ভগ্নাংশের লেখচিত্র। দেখো, অনাদর্শ দ্রবণের বাষ্পচাপ ও মোল ভগ্নাংশের লেখচিত্র। আমরা এর আগে যে লেখচিত্র রাউল সূত্রের পড়েছিলাম সেটা আদর্শ দ্রবণ। রাউল সূত্র যারা মানে তার আদর্শ দ্রবণ। তাহলে আদর্শ দ্রবণের লেখচিত্রটা, তাহলে অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে কি হবে? আমরা বললাম অনাদর্শ দ্রবণ রাউল সূত্র মানে না, তার মানে রাউল সূত্র লঙ্ঘন করে। তাহলে দুরকম ভাবে লঙ্ঘন করতে পারে। P1টা গ্রেটার দ্যান x1 P10 হতে পারে, P2টা গ্রেটার দ্যান x2 P20 হতে পারে, আর Pটা গ্রেটার দ্যান x1 P10 প্লাস x2 P20। এটা একটা লঙ্ঘন করা হলো, সমান না হয়ে বেশি হলো। আর একটা লঙ্ঘন হতে পারে লেস দ্যান, P1 লেস দ্যান x1 P10, P2 লেস দ্যান x2 P20, আর P লেস দ্যান x1 P10 প্লাস x2 P20। এই যে দুরকম লঙ্ঘন করলো, তার মানে তারা রাউল সূত্র থেকে বিচ্যুত হলো। এইটাকে বলা হয় ধনাত্মক বিচ্যুতি। ধনাত্মক বিচ্যুতি বা পজিটিভ ডেভিয়েশন ফ্রম রাউলস ল। আর এটাকে বলা হয় ঋণাত্মক বিচ্যুতি বা নেগেটিভ ডেভিয়েশন। ধনাত্মক এবং ঋণাত্মক বিচ্যুতি। এখন যদি ধনাত্মক বিচ্যুতি হয় সেক্ষেত্রে লেখচিত্র কেমন হবে? ওই আগের মতো যদি আমরা লেখচিত্র করি, দেখো সেক্ষেত্রে আমরা একটা পেয়েছিলাম এইরকম, আর একটা পেয়েছিলাম এইরকম, আর একটা এরকম স্ট্রেট লাইন। আদর্শ দ্রবণের ক্ষেত্রে এটা পেয়েছি। এখন ধনাত্মক বিচ্যুতি হলে সব বেশি হয়ে যাচ্ছে চাপগুলো, বাষ্পচাপগুলো, তাহলে সেক্ষেত্রে এইরকম লেখচিত্র হবে। এইরকম লেখচিত্র, অর্থাৎ উত্তল তল হয়ে যাবে। লেখচিত্রগুলো উত্তল তল হয়ে যাবে। এটা বাকি এখানে আমরা যেভাবে প্লট করেছি, এটা বাষ্পচাপ, এটা মোল ভগ্নাংশ x, এখানে x1 0, x2 1, এখানে x1 1, এটা x2 0, সেম থাকবে, এগুলো সেম থাকবে। তো তাহলে ঋণাত্মকের ক্ষেত্রে কি হবে? ঋণাত্মকের ক্ষেত্রে দেখো ওই একই বিষয়। এই এটা ছিল আদর্শের ক্ষেত্রে, যেহেতু ঋণাত্মকে কমে যাচ্ছে তার ফলে এখানে সব অবতল তল হয়ে যাবে, অর্থাৎ এইটা এরকম হয়ে যাবে, এটা এরকম হয়ে যাবে, এটা এরকম অবতল তল। এখানেও এদিকে বাষ্পচাপ, এদিকে x,
এটা x1 সমান 0, x2 সমান 1, এটা x1 সমান 1, x2 সমান 0, এখানটা p1 0, এখানটা p2 0। তাহলে সরল লেখা আর হচ্ছে না, সব কাট হয়ে যাচ্ছে, বক্র হয়ে যাচ্ছে। তো তাহলে অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে ধনাত্মক বিচ্যুতি এবং ঋণাত্মক বিচ্যুতি যে হয় তাদের লেখচিত্র আমরা পেলাম। এবার একটা করে উদাহরণ আমাদের দেখাতে হবে কারা ধনাত্মক বিচ্যুতি দেখায় আর কারা ঋণাত্মক বিচ্যুতি দেখায়। এর উদাহরণ হলো তোমার ইথানল প্লাস জল বা মিথানল প্লাস জল ইত্যাদি। আর এর উদাহরণ হচ্ছে ক্লোরোফর্ম প্লাস অ্যাসিটোন। এখন ব্যাখ্যাটা কি হবে, কেন এরা ধনাত্মক বিচ্যুতি দেখাচ্ছে, কেন এদের বাষ্পচাপ গুলো বেশি হয়ে যাচ্ছে, রাউল সূত্র অনুযায়ী যা হওয়ার কথা তার থেকে কেন বেশি হয়ে যাচ্ছে? তার ব্যাখ্যাটা হচ্ছে, দেখো বাষ্পচাপ বেড়ে যাচ্ছে মানেই এইখানে বাষ্প বেড়ে যাচ্ছে। এই যে উপরে যে বাষ্প আছে, এই বাষ্প বেড়ে যাচ্ছে। তো বাষ্প কখন বাড়বে? যদি এরা বেশি উদ্বায়ী হয়ে যায়। এরা কখন বেশি উদ্বায়ী হবে? যখন এদের মধ্যে আকর্ষণ কমে যাবে। এদের ক্ষেত্রে এটাই হয়। ইথানলে নিজেদের মধ্যে আকর্ষণ তীব্র, জলে নিজেদের মধ্যে আকর্ষণ তীব্র, কিন্তু যখন দুজনকে মেশানো হচ্ছে তখন আকর্ষণটা কমে যাচ্ছে। একটার মাঝখানে একটা চলে আসছে, আকর্ষণ কমিয়ে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে, বেশি পরিমাণে ইথানল বা জল বাষ্পীভূত হচ্ছে, বাষ্প বাড়ছে, বাষ্প চাপও বাড়ছে। এই জন্য সব গ্রেটার দ্যান হয়ে যাচ্ছে, কার্ভটাও উত্তল তল হয়ে যাচ্ছে। আর এদের ক্ষেত্রে উল্টোটা হয়, এদের ক্ষেত্রে বাষ্পচাপ কমে যাচ্ছে নিশ্চয়ই, তাহলে বাষ্প কমেছে। বাষ্প কেন কমে? নিশ্চয়ই তাহলে এখানে আকর্ষণ বেড়ে গেছে বলে আর বাষ্পীভূত হচ্ছে না, সেটাই এখানে হয় ক্লোরোফর্ম। তাহলে দেখো আমরা অনাদর্শ দ্রবণ কাকে বলে, তার উদাহরণ এবং তাদের বৈশিষ্ট্য, আদর্শ দ্রবণের সঙ্গে পার্থক্য, তাদের ক্ষেত্রে বাষ্পচাপ বনাম মোল ভগ্নাংশের লেখচিত্র ইত্যাদি আমরা আলোচনা করলাম। এখন এখান থেকে একটা বিষয় আসছে, যেটা দেখো, এই যে ধনাত্মক বিচ্যুতি যারা দেখাচ্ছে, ইথানল জল যেমন, এদের ক্ষেত্রে আমরা এই যে লেখচিত্রগুলো পাচ্ছি উত্তল তল, এইখানেই দ্রবণের বাষ্পচাপের যে লেখচিত্রটা আমরা পেয়েছি, এইখানে একটা পয়েন্ট আছে, ধরো এই পয়েন্টটা, ধরো এখানে বাষ্পচাপটা সর্বোচ্চ হয়ে যাচ্ছে। কি এটা যদি কার্ভটা এরকম করা হয়, ধরো এই যে বাষ্পচাপটা ধীরে ধীরে বাড়ছে, বাড়তে বাড়তে এখানে সর্বোচ্চ হয়ে গেল, তারপরে আবার কমছে। তাহলে এই যে পয়েন্টটা, এখানে বাষ্পচাপটা সর্বোচ্চ, ঠিক আছে। এখন এবার এই যে বাষ্পচাপটা সর্বোচ্চ হলো, এটা কোন দ্রবণের সংযোজিত হলো? এখানে x1 এর একটা মান আছে, x2 এর একটা মান আছে, অর্থাৎ দ্রাব এবং দ্রাবকের একটা সংযুতি এখানে আমরা পাচ্ছি। এই সংযুতিতে বাষ্পচাপটা সর্বোচ্চ হয়ে যাচ্ছে। তো বাষ্পচাপ যদি সর্বোচ্চ হয়, তার মানে বাষ্প সবচেয়ে বেশি হয়ে গেছে। আর বাষ্প যদি বেশি হয়, তার মানে এখানে আকর্ষণ সবচেয়ে কমে গেছে। তো আকর্ষণ কমে গেছে, বাষ্প হয়েছে, মানে স্ফুটনাঙ্ক কমে গেছে। এই জায়গাটাতে যে স্ফুটনাঙ্ক দ্রবণের পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে সর্বনিম্ন। বাকি অন্যান্য জায়গাগুলোতে তার থেকে কিছুটা বেশি থাকবে, কিন্তু সবচেয়ে কম স্ফুটনাঙ্ক হবে এই জায়গাটাতে, এই সংযোজিত। তো এইটাকে এই জন্যে, এবং আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই যে সংযুতিটা,
x1 এর একটা মান, x2 এর একটা মান ধরো, দ্রাবকের একটা মোল ভগ্নাংশ, দ্রাবকের একটা মোল ভগ্নাংশ। তো এই সংযুতিটা তরল অবস্থাতেও যা, বাষ্প অবস্থাতেও তাই। বাষ্প অবস্থার সংযুতি আমরা এখানটা পাচ্ছি এখান থেকে, তরল অবস্থাতেও দেখা যাবে একই সংযুতি। তার মানে এই দ্রবণটাকে, অর্থাৎ এই সংযুতি দ্রবণকে যদি আমরা বাষ্পীভূত করতে চাই, তাহলে যে বাষ্পটা পাবো সেই বাষ্পতেও একই সংযুতি থাকবে। তার মানে একে যদি আমরা পাতন করি, পাতনে যে বাষ্প পাওয়া যাবে সেই বাষ্পের সংযুতি তরলের মতোই হবে। সাধারণত পাতনে এরকম হয় না। ইথানল আর জলকে যদি আমরা পাতন করি, জলের 100 ডিগ্রি সেন্টিগ্রেড স্ফুটনাঙ্ক আর ইথানলের 78 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে যখন তাপ দেব 78টা তো আগে পৌঁছে যাবে, তাহলে ইথানল বেশি বাষ্পীভূত হয়ে যাবে, জল কিন্তু কম হবে। তাহলে বাষ্পে ইথানল বেশি থাকবে, জল কম থাকবে, এরকমই হয়। কিন্তু এই সংযুতির যে দ্রবণ, একে যদি আমরা বাষ্পীভূত করি, তরলে যা সংযুতি বাষ্পেও তাই সংযুতি। এটা কি করে সম্ভব? এটা তখনই সম্ভব যখন এখানে দ্রাব এবং দ্রাবকের স্ফুটনাঙ্ক সেম হবে, তখনই সম্ভব। স্ফুটনাঙ্ক আলাদা হলে বাষ্পের সংযুতি আলাদা হয়ে যাবে। যেমন ইথানলে বললাম 78, জলের 100। তো যখন এই সংযুতিতে ইথানল আর জল থাকবে, তখন কিন্তু ফোটালে দুজনের একটাই স্ফুটনাঙ্ক হয়ে যায়। তার ফলে দুজনই একসঙ্গে বাষ্প পরিণত হচ্ছে সমানভাবে। ফলে এখানে যা সংযুতি, এখানেও তাই সংযুতি। এই জন্য এটাকে বলা হয় স্থির স্ফুটনাঙ্কের মিশ্রণ। তাহলে এখান থেকে আমরা একটা কনসেপ্ট পাচ্ছি, যেটা স্থির স্ফুটনাঙ্কের মিশ্রণ। ইংরেজিতে বলা হয় কনস্ট্যান্ট বয়লিং মিক্সচার or অ্যাজিওট্রপিক মিক্সচার। এবার এই অ্যাজিওট্রপিক মিক্সচারের মধ্যে দুটো ভাগ আছে, যেটা আমরা ইথানল আর জলের ক্ষেত্রে বলছি, যেটা ধনাত্মক বিচ্যুতি দেখিয়েছে। এখানে আমরা দেখলাম স্ফুটনাঙ্কটা কমে গেল। স্থির স্ফুটনাঙ্ক মানে এই সংযুতিতে যে স্ফুটনাঙ্কটা আমরা পাচ্ছি সেটা কমে গেল, এবং সেটা সর্বনিম্ন স্ফুটনাঙ্কের মিশ্রণ বলা হবে তাকে। কমে গেল মানে ইথানল আর জল, এদের যা স্ফুটনাঙ্ক তার থেকে কমে যাবে, সেই জন্য সর্বনিম্ন বলা হচ্ছে। বইতে মানগুলো দেওয়া আছে, দেখবে উদাহরণ দিয়ে। তাহলে অ্যাজিওট্রপিক মিক্সচার যেটা, বা স্থির স্ফুটনাঙ্ক মিশ্রণ বলতে কি বুঝছি আমরা? যে মিশ্রণটা অপরিবর্তিত সংযুতিতে পাতিত হয়, অর্থাৎ পাতিত করলে তরল অবস্থার সংযুতি আর পাতিত বাষ্পের সংযুতি একই হয়, সেই দ্রবণটাকে বলা হয় স্থির স্ফুটনাঙ্কের মিশ্রণ। এইবার যারা রাউল্ট সূত্র থেকে ধনাত্মক বিচ্যুতি দেখায়, তাদের ক্ষেত্রে আমরা সর্বনিম্ন স্ফুটনাঙ্কের মিশ্রণ পাই। তার উদাহরণ আমরা বললাম ইথানল প্লাস জল। আচ্ছা, এইবার ঋণাত্মক বিচ্যুতি যারা দেখায় তাদের ক্ষেত্রে চিন্তা করো। এইটা হচ্ছে দ্রবণের বাষ্পচাপ রেখা। এটা তো এখানে কি হচ্ছে, এখানে দেখো বাষ্পচাপ ধীরে ধীরে কমছে, কমতে কমতে এইটা একটা মিনিমাম হয়ে গেল, আর এখানে বেড়ে গেল। তাহলে বাষ্পচাপ এখানে যদি মিনিমাম হয়ে যায়, তাহলে এর এগেইনস্টে এখানে আমরা যে সংযুতিটা পাচ্ছি, এই সংযুতির বাষ্পচাপ মিনিমাম হয়ে গেছে মানে বাষ্প কমে গেছে। বাষ্প কেন কমলো?
আকর্ষণ বেড়ে গেছে, বাষ্পীভূত হচ্ছে না। তা আকর্ষণ বেড়ে গেছে, বাষ্পীভূত হচ্ছে মানে স্ফুটনাঙ্ক বেড়ে গেছে, তার ফলে বাষ্পীভূত হচ্ছে না। এই জন্য এটাকে বলা হয় সর্বোচ্চ স্ফুটনাঙ্কের মিশ্রণ, অ্যাজিওট্রপিক মিশ্রণ। এটা অ্যাজিওট্রপিক মিশ্রণ কারণ এই সংযুতিতে যদি আমরা বাষ্পীভূত করি তাহলে যে বাষ্প পাবো সেখানেও একই সংযুতি পাওয়া যাবে, সেম সংযুতি। তো এর উদাহরণ কি? এর উদাহরণ হচ্ছে HNO3 প্লাস জল। তবে সংযুতিটা কিন্তু এখানে অবশ্যই উল্লেখ করতে হবে। সব ইথানল জলের মিশ্রণ সব সময় কিন্তু এটা দেখাবে না। যখন ইথানল 95.6% হবে আর জল 4.4%, এই সংযুতিতে এটা অ্যাজিওট্রপিক মিশ্রণ হবে এবং সর্বনিম্ন। আর নাইট্রিক অ্যাসিড জল 68% আর 32% যখন হবে তখন সেটা অ্যাজিওট্রপিক মিক্সচার হবে এবং সর্বোচ্চ স্ফুটনাঙ্কের মিশ্রণ হবে। তাহলে স্থির স্ফুটনাঙ্কের মিশ্রণ বা অ্যাজিওট্রপিক মিশ্রণ কাকে বলে? যে সমস্ত মিশ্রণ স্থির উষ্ণতা এবং চাপে অপরিবর্তিত সংযুতিতে পাতিত হয় তাদের বলা হয় স্থির স্ফুটনাঙ্কের মিশ্রণ। আর সর্বনিম্ন স্ফুটনাঙ্ক মিশ্রণ যখন মিশ্রণের উপাদানের স্ফুটনাঙ্কের থেকে মিশ্রণের স্ফুটনাঙ্ক কমে যাবে তখন সেটা সর্বনিম্ন স্ফুটনাঙ্কের মিশ্রণ, উদাহরণ এইটা। আর সর্বোচ্চ যখন এদের স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। এখানে নাইট্রিক অ্যাসিডের যা স্ফুটনাঙ্ক আর জলের যা স্ফুটনাঙ্ক, মিশ্রণের স্ফুটনাঙ্কটা তার থেকে বেশি হবে। মানটা বইতে আছে, দিয়ে দেখে নেবে। তাহলে এগুলো সংজ্ঞা এবং উদাহরণ করতে হবে। আর কিভাবে আসছে বিষয়টা, কনসেপ্টটা আমি এখান থেকে বুঝিয়ে দিলাম। তাহলে থিওরি এই পর্যন্ত আজকে থাক। আর এর উপর যে কিছু প্রবলেম আছে, অঙ্ক আছে, সেগুলো আমি একটা PDF আকারে পাঠিয়ে দেবো, সেগুলো দেখে নিলেই হয়ে যাবে। আর কিছু প্র্যাকটিসের জন্য দিয়ে দেবো। থ্যাংক ইউ।